প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। ডাক্তার মিলনের ছত্রছায়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গড়ে তোলেন অনিয়মের স্বর্গরাজ্য। সাইনবোর্ডও কিন্তু এখন নেম প্লেটে বিভাগীয় প্রধানই লেখা আছে, ওটা খুলে নাই। বিভাগীয় প্রধান প্রফেসর রামপদ। নেম প্লেট আসলে আমি ওইভাবে খেয়াল করিনি যে নেম প্লেট যে চেঞ্জ করা হয় না, যদি থাকে তাহলে কাজ হয়ই হবে। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের একের পর এক কেলেঙ্কারি। মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা অনাকাঙ্ক্ষিত। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশে প্রথম থেকেই ছিল, এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রতারণার জাল ছড়িয়েছেন ব্যাংকিং সেক্টরেও। মানুষের আতঙ্ক কমায় কমেছে পরীক্ষা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে একদিনে 39 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। করোনাকালে রাজধানীতে দেদারসে তৈরি হচ্ছে নকল ও ভেজাল ওষুধ। চোরাই পথে যাচ্ছে বিদেশেও। লাজ ফার্মাকে 29 লাখ টাকা জরিমানা। জাতীয় কমিটির সুপারিশ আমলে না নিয়ে অধিক সংক্রমিত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে হাট বসানোর সিদ্ধান্ত। 3 দিনের বেশি বাড়ানো হবে না ঈদের ছুটি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে তিনি নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলে দাবি করেন। তবে আদালত বিষয়টি আমলে না নিয়ে 3 দিনের রিমান্ড দেন। গতকাল প্রতারণার মামলায় গ্রেফতার হন জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। সোমবার সকাল 10:30টার দিকে তেজগাঁও থানা থেকে আদালতে হাজির করা হয় 15,460টি করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে। 11:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। করোনা পরীক্ষার জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ডে দেয়া হয় সাবরিনাকে। সরাসরি খারিজ করা হয় আসামিপক্ষের আবেদন। প্রতিষ্ঠানের ডাক্তার হিসাবে সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা 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 জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা। আদালতে হাজির করার পর এজলাসে বিমর্ষ দেখা যায় তাকে। আদালতে কান্নাজড়িত কণ্ঠে বিচারককে বলেন তিনি জেকেজির চেয়ারম্যান নন। শুনানি শেষে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। বারবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি। এদিন সাবরিনার হাজিরাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়ও ছিল আদালতে। রিমান্ড মঞ্জুরের পর পুলিশি পাহারায় তাকে আবার তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগকে অনিয়মে স্বর্গরাজ্য করে রেখেছেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। আর ছায়া হয়ে পাশে থেকেছেন ইউনিট প্রধান ডাক্তার কামরুল হাসান মিলন। দখল করে রাখেন কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের পদ, এমনকি কক্ষটিও। তাদের অনিয়মে অতিষ্ঠ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের 11টি ইউনিটের মধ্যে একটি ইউনিটের প্রধানের দায়িত্বে আছেন ডাক্তার কামরুল হাসান মিলন। তার অধীনেই রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে কাজ করতেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। অভিযোগ রয়েছে মিলনের ছত্রছায়াতেই অনিয়মের চূড়ায় উঠেছিলেন সাবরিনা।
সাবরিনা মিলনের কর্মকাণ্ড অনুসন্ধানে টানা 3 দিন হৃদরোগ ইনস্টিটিউটের সময় সংবাদ। সহকর্মী বা অধীনস্থ কেউই সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেন না। তবে সবার ভেতরেই ক্ষোভ, রয়েছে অভিযোগের ফিরিস্তিও। না একটু বলেন, আপনার সমস্যা না, নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। অভিযোগ রয়েছে সাবরিনা দিনের পর দিন কাজ না করেই নিতেন বেতন। ডাক্তার মিলনের সুনজরে থাকায় অনুপস্থিত থাকার পরও উঠে যেত হাজিরা খাতায় নাম। সাবরিনা মিলনের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি স্বামী আরিফ চৌধুরীও। এ নিয়ে হাসপাতালের ভেতরেই মিলনের সঙ্গে বিবাদে অজড়ায় জেকেজির কর্ণধার আরিফ। যদি এরকম কোনো সম্পর্ক হতো, হাসপাতাল কর্তৃপক্ষ তো আমার এগেইনস্টে মামলা করতো বা জিডি করতো, তার এগেইনস্টে জিডি করতেন না। কেঁচো ঘুরতে বেরিয়ে আসে অনিয়মের সাপ। পদে না থেকেও কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের কক্ষটি দীর্ঘদিন দখল করে রেখেছেন ইউনিট প্রধান কামরুল হাসান মিলন। নিজের নামের পাশেও লিখে রেখেছেন বিভাগীয় প্রধান। সাইনবোর্ডও কিন্তু এখন নেম প্লেটে বিভাগীয় প্রধানই লেখা আছে, খুলে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ডাক্তার কামরুল হাসান মিলন। আমি সেটা বলছি, যদি আমাকে পরিচালক মহোদয়ের সাথে কথা বলেন, উনি আমাকে পারমিশন, আমার সাথে কথা হয়েছে ওনার আগে, যে কোনো মিডিয়া যে কোনো বিষয়ে ওনার সাথে কথা বলবেন। প্রশ্নের মুখোমুখি হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসনও। বিভাগীয় প্রধান প্রফেসর রামপত, নেম প্লেট আসলে আমি ওভাবে খেয়াল করিনি যে নেম প্লেট যে চেঞ্জ করা হয় না, যদি থাকে তাহলে কাজ সরাইতে হবে। চোখের সামনে সবকিছু ঘটার পরও প্রশাসনিক ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের অপেক্ষায় হাসপাতাল প্রশাসন। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার প্রতারণা থেকে ছাড় পায়নি ব্যাংকিং সেক্টরও। বেশ কয়েকটি ব্যাংক থেকে কয়েক কোটি টাকার ঋণ নিয়ে সেগুলো আর ফেরত দেননি শাহেদ। ব্যাংক মামলা করলেও জামিন না নিয়েই দিব্যি ছিলেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি ব্যাংকিং সেক্টরেও ছিল রিজেন্ট চেয়ারম্যান শাহেদের প্রতারণার জাল। 2015 সালের 19 জানুয়ারি তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ, কিন্তু 5 বছর হয়ে গেলেও এখনো 1 টাকাও পরিশোধ করেননি তিনি। তারা একটা লোনের জন্য অ্যাপ্রোচ করেছিল 2 কোটি টাকার, তাদের একটা এমআরআই মেশিন কেনার জন্য, এবং তৎকালীন ইসি কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি সাহেব এই লোনটি অ্যাপ্রুভাল দিয়েছিলেন। অদ্যাবধি তারা আজ পর্যন্ত এটার এগেনস্টে কোনো 1 টাকাও পরিশোধ করেনি। আমরা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করে এটার ঋণের আদায় টাকাদা পত্র নিয়ে তাদের সাথে মৌখিকভাবে তাদের অফিসে যে যখনই আমরা গেছি বিভিন্ন রকমের টালবাহানা যে আমরা দিচ্ছি। ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করলেও সে মামলায় জামিন নেন তিনি। কয়েকদিনের মধ্যেই অর্থঋণ আদালতে ব্যাংক কর্তৃপক্ষ শাহেদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানানো হয়। আমরা অর্থঋণ আদালতেও তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য যাচ্ছি। চেষ্টা করছি তার যদি আদার্স কোনো প্রপার্টি থাকে সেটা অ্যাটাচমেন্ট করে লোনটা আদায়ের। এদিকে শাহেদের ব্যবহার করা অস্ত্রের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা, পেন্ডিং কোনো ওয়ারেন্ট আছে কিনা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, এবং তার ব্যবহৃত কোনো বৈধ অথবা অবৈধ অস্ত্র ছিল কিনা সে বিষয়গুলো আমরা তদন্তে নিয়ে আসছি। শাহেদকে ধরতে অভিযান অব্যাহত থাকার পূর্ণ আশ্বাসই দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রোববার শাহেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম। ধন্যবাদ রিচার্ড। রিজেন্ট হাসপাতালের মালিক এবং বহু কুকর্মের হোতা শাহেদকে ধরার জন্য সারা দেশব্যাপী অভিযান চলছে, এবং সন্ধ্যার পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং আমরা একটি সোর্স থেকে জেনেছি বা দুপুরে বলা হয়েছে যে সিলেট অঞ্চলের কোথাও না কোথাও শাহেদ লুকিয়ে আছে। তারপর থেকেই তৎপর হয়ে উঠেছে সবাই, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমরাও বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়েছি, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছে তারা বিভিন্ন জায়গায় আছে, এবং দুপুরবেলা আইজিপি বলেছেন যে তাকে যে কোনো সময় ধরা হবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তিনি দেশে আছে, ধরা হবে। সব কিছু মিলে এই শ্রীমঙ্গল এলাকায় একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ হচ্ছে কি শ্রীমঙ্গল এলাকায় প্রায় শতাধিক রিসোর্ট রয়েছে। রিসোর্টের শহর হচ্ছে কি শ্রীমঙ্গল, অনেক বাগান রয়েছে, বাগানের বাংলো রয়েছে, অনেক স্থাপনা রয়েছে। পুলিশ ধারণা করছে, র্যাব ধারণা করছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছে হয়তো শাহেদ এই শ্রীমঙ্গলের কোথাও না কোথাও লুকিয়ে আছে। সে কারণে তারা এই শ্রীমঙ্গল এলাকায় তৎপরতা বাড়িয়েছেন এবং অভিযান চালাচ্ছে। আমরাও বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি শাহেদকে ধরার জন্য
আজ দুপুরের পর থেকে এই এলাকায় বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়েছে এবং অভিযান চালাচ্ছে। এবং আমরা কয়েকটি রিসোর্টও ঘুরে এসেছি, ইতিমধ্যে কয়েকটি রিসোর্টের খোঁজখবর নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কয়েকটি রিসোর্টে গিয়েছে, রিসোর্টে গিয়ে কারাই অতিথিরা এসে কারা ছিলেন বা না ছিলেন সব কিছু জানতে চেয়েছেন। সে কারণে আমরা বলতে পারি যে হয়তো শ্রীমঙ্গল এলাকায় কোথাও না কোথাও শায়দ লুকিয়ে থাকতে পারে এবং তাকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন এবং অভিযানে লিপ্ত রয়েছে। এবং সেই খবর পেলে আমরা তাৎক্ষণিকভাবে সময় সংবাদের দর্শকদের জানিয়ে দিব। রিচার্ড, এ ছিল শ্রীমঙ্গল থেকে শাহেদকে গ্রেপ্তারের তৎপরতার সর্বশেষ খবর। দিন দিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এখন যেখানে অনেক বেশি সমন্বয়ের দরকার, সেখানে আরও বেশি প্রকাশ্য হচ্ছে স্বাস্থ্য খাতের বিপর্যস্ত চিত্র। একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর মন্ত্রণালয় দুষছে অধিদপ্তরকে, আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের সম্মতিতেই হচ্ছে সব কাজ। সমন্বয়হীনতার পুরো বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সচিবালয় থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর দূরত্ব 8.5 কিলোমিটার, কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বোঝাবুঝির ফারাক যেন যোজন যোজন। ছবি বলছে, রিজেন্ট হাসপাতালে শাহেদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ সবাই। গত 11 জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালকের দাবি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিজেন্টের সাথে হয়েছে চুক্তি, কিন্তু বিষয়টি অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের দিনই এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মহাপরিচালককে। এই বিষয়ে সোমবার কথা বলতে চাওয়া হয় স্বাস্থ্য সচিবের সাথে। তিনি মহাপরিচালকের ব্যাখ্যা আসার আগে আগামী 3 দিন কথা বলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যে চিঠিটা আপনারা সেই বিষয়টা নিয়ে আমরা ব্যাখ্যা চাইছি, ব্যাখ্যাটা চেয়েছি, এইটাই ব্যাখ্যাটা আসুক করে নেবেন। পরে সমন্বয়হীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হলে এই বিষয়ে কথা না বলে এড়িয়ে যান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দুর্যোগের এই সময়টায় শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশে প্রথম থেকেই ছিল, এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। এই সমন্বয়হীনতা দূর করা উচিত। যদি দূর করা না যায়, জাতিকে এটার জন্য ফলভোগ করতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরের দোষারোপের এই খেলা দুটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি করোনা মোকাবেলায় অব্যবস্থাপনাকে আরও দৃশ্যমান করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানির নিচে, তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড অ্যালার্ট। মানুষের আতঙ্ক কমায় কমেছে করোনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এমনটাই দাবি করা হয়েছে। সবশেষ 12,423 জনের নমুনা পরীক্ষায় 3,099 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এদিনও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক 19 জন করোনায় মারা গেছেন। গত কয়েকদিন চট্টগ্রাম বিভাগের মৃতের সংখ্যা বেশি থাকলেও আবারও রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে 1,195 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। ঢাকা বিভাগে 1,195 জন, চট্টগ্রামে 623 জন, রাজশাহী 121 জন, খুলনা 128 জন, বরিশাল 88 জন, সিলেট 105 জন, রংপুর 75 জন এবং ময়মনসিংহ 56 জন। এদিকে প্রতিদিনই কমছে দেশে নমুনা সংগ্রহের সংখ্যা। এ নিয়ে 3টি কারণ ব্যাখ্যা করে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন আর দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণে কিছুটা কমতে পারে। আতঙ্কটা অনেকটাই কমে গেছে, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা কমলেও কমেনি মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে একদিন 30 হলেও প্রতিদিনই প্রায় 40 ছুঁয়েছে মৃত্যুর সংখ্যা। 50-এর উপরেও ছিল একদিন। এছাড়া প্রাণীজ আমিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জিঙ্ক গ্রহণ এবং ভিটামিন ডির জন্য সূর্য আলোকের সামনে যাবার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।
কোভিড-19 সংক্রমণ শনাক্তের ১২৮তম দিনে বাংলাদেশ। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে আক্রান্ত শনাক্তের হার ছিল সর্বোচ্চ, অন্যদিকে প্রাণ হারিয়েছেন আরও ৩৯ জন। তবে আশার বিষয় হলো দেশে সুস্থতার হারও বাড়ছে ক্রমেই। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা বাংলাদেশের সার্বিক কোভিড পরিস্থিতি এক নজরে দেখে নেব। সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৪২৩ জনের, যাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,০৯৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৬,৮৯৪ জন। বিপরীতে মারা গিয়েছেন ৩৯ জন গত ২৪ ঘন্টায়। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৯১ জন। এই সপ্তাহের মধ্যে আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষাও কম হয়েছিল। গত ৭ দিনে ৯২,৬৪০ জন এবং তাতে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও কম। গত ৭ দিনের যদি সংক্রমণের দিকে আমরা তাকাতে চাই, আমরা যেটি দেখছি যে ৩ দিন পর ৩,০০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ, এবং আজকে এই যে নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে যে সংক্রমণের যে হার সেটি সর্বোচ্চ ছিল ২৪.৪৫%। আর বাদবাকি দিনগুলোতে আমরা যেটি দেখছি যে প্রায় প্রতিদিনই ২০% বেশি কিন্তু আক্রান্ত শনাক্ত হয়েছেন। নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব দেশে কোভিড-19 আক্রান্তের যে সংক্রমণের হার রয়েছে সেটিকে টেনে ধরা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাল বাদ জোহর যমুনা ফিউচার পার্কে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল দেশকে স্বাধীন করতে লড়েছিলেন ৭১-এ। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে শুরু করেন অন্যরকম এক যুদ্ধ। মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক ভিত মজবুত করতে গড়ে তুললেন যমুনা গ্রুপ। ক্রমেই গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৪১-এ। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যা রাখছে অনন্য ভূমিকা। শিল্প খাতে অবদান রাখার পাশাপাশি গড়ে তুলেছেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের মতো গণমাধ্যম। গত ১৪ জুন অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ১৫ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন আইসিইউতে থাকার পর সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম এই শিল্প উদ্যোক্তা। আমাদের প্রায় ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, কিন্তু তারপর সকল চেষ্টা সত্ত্বেও আমাদের ছেড়ে চলে গেছে। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দেদারসে তৈরি হচ্ছে নকল ও ভেজাল ওষুধ। এই মুহূর্তে প্রশাসনের করোনা কেন্দ্রিক নজরদারির সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। ক্যান্সারের মতো জটিল রোগের ভেজাল এসব ওষুধ দেশের পাশাপাশি চোরাই পথে পাচার হচ্ছে বিদেশেও। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে ওষুধ প্যাকেজিংয়ের কাজ। শুধু এই কাজ করার বেতন ১৫,০০০ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডের এই বাসার ২টি ফ্লোর ভাড়া নিয়ে এই কাজ চলত দিনের পর দিন। নামি দামি বেশ কয়েকটি কোম্পানির ওষুধ নকল করে সেগুলো দেশের বাজারে তো বটেই, মোবাইল যন্ত্রাংশের আড়ালে পাঠিয়ে দেওয়া হতো ভারত ও চীনে। এই কোম্পানির নাম KM ট্রেডার্স। মালিক মামুনের দাবি, তাকে এই ওষুধগুলো সরবরাহ করত মাসুদুর রানা নামের একজন। এখানে MRP প্রাইস ১৫,০০০ টাকা আছে, কিন্তু আমি ওনার কাছ থেকে কিছু কম পাইতাম। ধরেন যে না, এই ৭,০০০ টাকা দিত। গোয়েন্দা পুলিশ বলছে মাসুদকে ধরতে মাঠে নেমেছেন তারা। এই মাসুদ রানা চক্রের আরো কিছু লোকজন আছে, আমাদের তদন্ত চলতেছে। আশা করি ইনশাআল্লাহ আমরা পুরো চক্রটাই পেয়ে যাব। রাজধানীর মিটফোর্ড ও বাউবাজার এলাকার ওষুধের দোকানগুলোতে পাইকারি দরে মিলছে নকল ওষুধ। নামি দামি কোম্পানির একটি অ্যান্টিবায়োটিকের দাম যেখানে ১০ টাকা, সেখানে একই নামের কিংবা কিছুটা ভিন্ন নামের ওষুধ মিলছে নামমাত্র দামে। বিশেষজ্ঞরা বলছেন এসব ওষুধ দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যেহেতু দৃষ্টি চলে গেছে করোনার দিকে, এখন এই দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজ, নকলবাজ, ভেজাল ওষুধ যারা তৈরি করে তারা সুযোগ পেয়ে গেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, সাধ্যমতো কাজ করছেন তারা। আমাদের নজরে যেগুলোই আসতেছে এবং আমাদের ইন্টেলিজেন্সে যতগুলোই ধরা পড়ছে সেগুলোর বিষয়ে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধের কদর রয়েছে। বিশ্বের প্রায় ১৫০ দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর কাকরাইলে লাস ফার্মার
একটি শাখায় 7 জনকে 29 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে 74 রকমের অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়, যার বাজার মূল্য 30 লাখ টাকারও বেশি। ঘটনায় লাস ফার্মার কর্তৃপক্ষের বিরুদ্ধেও নিয়মতান্ত্রিক মামলা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্যাকেটের মধ্যে নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ তারা এখানে, যেটা আমদানি নিষিদ্ধ, তারা এখানে এটা বিক্রয় করছে এবং মজুত করেছে। শুধু এটা না, তারা সাথে সাথে কিছু আপনার অনুমোদনহীন ইনজেকশন, যে অ্যান্টি ক্যান্সার ইনজেকশন, এমন সিভিয়ার মানে যেগুলো সেন্সিটিভিটি খুবই বেশি, তারা এটাও কিন্তু আমদানি নিষিদ্ধ, তারা সেটা আমদানি করছে এবং বিক্রয় করছে। রাতের সময় আরো থাকছে, কক্সবাজারের সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্যের সঙ্গে ভেসে এলো আরো 5টি মৃত কচ্ছপ। উদ্ধারের আজও অবমুক্ত করা হলো 10টি। আসছে কোরবানি ঈদে সরকারি ছুটি 3 দিনই থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মস্থল ছাড়তে পারবে না। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান তিনি। এছাড়া 7ই মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় বৈঠক থেকে। এক মাস পর অনুষ্ঠিত হল মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। করোনার বাস্তবতায় গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ছুটি 3 দিনের বেশি হবে না। ঈদের সময় যে 3 দিন ছুটি আছে, এই 3 দিন ছুটি বর্ধিত হবে না। আর যে যেখানে থাকবে, যার যেখানে কর্মস্থল, সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। এছাড়া সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ক শ্রেণীতে 7ই মার্চকে ঘোষণা করা হয়েছে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনসমূহের সাথে সামঞ্জস্য রেখে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। 7ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা এবং মন্ত্রিপরিষদ বিভাগে যে পরিপত্র আছে তার ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব। 7ই মার্চের বিষয়ে উচ্চ আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় গৃহীত এসব সিদ্ধান্ত অবহিত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সুপারিশ আমলে না নিয়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্মীয় উৎসবের ক্ষেত্রে এটি অবাস্তব উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে পশু বেচা কেনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে গরুর হাট বসবে। তবে এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা টেকনিক্যাল কমিটির। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসানোর সুপারিশ করে শনিবার সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় করোনা মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে। অন্যান্য স্থানে হাট বসানো হলেও শহরের মধ্যে হাট না বসানোর সুপারিশ করা হয়। কিন্তু পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে গরুর হাট বসানোর সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। হাট না বসাটা তো আসলে ইম্প্র্যাকটিক্যাল। মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু কিনা বেচা করার জন্য, কিন্তু এতদ সত্ত্বেও যে সমস্ত পশুর হাট বসাটা একান্ত জরুরি হবে, সেটা যেন নাকি স্বাস্থ্যবিধি মেনে কিনা বেচা করা হয়। তবে ঢাকা, চট্টগ্রাম কিংবা নারায়ণগঞ্জের মতো শহরে করোনাকালে গরুর হাট হতে পারে মরার উপর খাড়ার ঘা, যা চলমান করোনা সূচককে আরও ঊর্ধ্বমুখী করার শঙ্কা জাতীয় পরামর্শক কমিটির। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চিটাগাংয়ে গরুর হাটটা না বসানোর পরামর্শ দিয়েছে। আর এর বাইরে যেসব জায়গায় গরুর হাট হবে, সেই গরুর হাটগুলোতে যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, খোলা মাঠে একটু দূরে দূরে গরুর দাঁড় করিয়ে বেচাকেনা এবং এই রকম স্বাস্থ্যবিধি মেনে যদি এই 4টি এলাকার বাইরে গরুর হাট বসানো যায়। অনলাইন পদ্ধতিতে 20 থেকে 25 লাখ গরু বেচা কেনার মতো অবস্থা নেই বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
সকালে রাজধানীর কামরাঙ্গীর চরের 55, 56, 17 নম্বর ওয়ার্ডে তার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। করোনা সংকটের শুরু থেকেই তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন। এ ধরনের কার্যক্রম সংকটকালে অব্যাহত থাকবে বলেও জানান নেতারা। উপহার সামগ্রী পেয়ে সন্তুষ্ট নিম্ন আয়ের মানুষ। করোনার ভিতরে আমরা অনেক কিছু পাইছি, তার কাছে আমরা সবসময় পাইতেছি। আমরা এই আশা করি তাদের জন্য আমরা শুভকামনা করি। 56 নম্বর ওয়ার্ডে 1067 জন দুস্থ অসহায় গরিব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার আমরা পৌঁছে দিচ্ছি। ঈদ উপলক্ষে আজকে আমরা এখানে প্রায় 1130 জন এই দুস্থ মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি। যতদিন পর্যন্ত মহামারী আছে, আমাদের মাননীয় সংসদ ঘোষণা করছেন এই মহামারী চলাকালীন পর্যন্ত এই জনগণের পাশে থাকা এবং জনগণকে সহযোগিতা করা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়ক ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। যমুনা নদীর পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রবল গতিতে ছুটছে পানি, তলিয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়ক, প্রায় বন্ধ যান চলাচল। রোববার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। পাহাড়ি ঢলে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 15টি গ্রাম। তলিয়ে যায় রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট সহ বিস্তীর্ণ জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে গবাদি পশু নিয়ে ছুটছে মানুষ। ধরলা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কুড়িগ্রাম সদর উপজেলার নানকার, চরমোহন, জগমোহনচর ও চর বড়াইবাড়ি এলাকার বসতঘর। তলিয়ে গেছে আঞ্চলিক সড়কও। হাঁটু পানিতে তলিয়ে আছে বাড়ির আঙিনা। যমুনা নদীর পানি বেড়ে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম। প্রচণ্ড স্রোতে ভেঙে গেছে আমতলী ইসলামপুর আঞ্চলিক সড়কও, বন্ধ হয়ে গেছে যান চলাচল। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বৃষ্টিপাত কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যায় বানভাসী মানুষের দুর্দশা কমছে না। পানিবন্দী হয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। মেঘালয়ের চেরাপুঞ্জির ভারী বৃষ্টির পানি চেলা নদী দিয়ে তীব্র বেগে নেমে আসছে ছাতকে। এই পানিতে ডুবে যাচ্ছে ফসলের জমি, পথঘাট, বসতবাড়ি। এতে কিছু মানুষের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে আর গবাদি পশুর ট্রেন লাইনে। দোয়ারা রাস্তা এখান থেকে সারা ছাতক পানির তল, সমস্ত গোর বাড়ি পানির নিচে, মানুষ পানিবন্দী অবস্থায় দিবে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া বানভাসী মানুষেরাও ভালো নেই। 1 কেজি সিরা আর 1 কেজি চিনি দিছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে ছাতক, দোয়ারাবাজার সহ সুনামগঞ্জের 11 উপজেলা ও 4 পৌর এলাকার বিস্তীর্ণ জনপদের মানুষেরা। আমরা গাড়ি নিয়ে আসছি, সিলেট থেকে এই পর্যন্ত আসছি, এরপরে এদিকে যাওয়া যাচ্ছে। সরকারের উদ্যোগের কথা শোনালেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য। পানিবাহিত রোগের জন্য আমরা কিছু ট্যাবলেট, কিছু বিভিন্ন সরঞ্জাম আমরা দিচ্ছি। সুনামগঞ্জে 269টি বন্যা আশ্রয় কেন্দ্রে 1379 পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসকারী বানভাসী মানুষেরা তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়েছেন। সুনামগঞ্জের ছাতক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সৈকতের বালিয়াবাড়িতে। একই সঙ্গে আজও ভেসে আসে আরও 5টি মৃত কচ্ছপ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পড়ে আছে বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য। একই সাথে রশি ও ছেঁড়া জালে আটকে মারা পড়ছে সামুদ্রিক কচ্ছপ সহ নানা জলজ প্রাণী।
কিন্তু এসব বর্জ্য গত 3 দিন ধরে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকলেও পরিষ্কার করতে এগিয়ে আসেনি কেউ। হিমচিরে পর্যন্ত ময়লা আবর্জনা এগুলি উঠতেছে আজকে 2 হইতে 3 দিন হচ্ছে। পরিষ্কার করার জন্য কোনো ধরনের মানুষ আসতেছে না। সৈকতে এই ধরনের প্লাস্টিক বর্জ্য আসার বিষয়টি এই প্রথম। প্রতিবেশী দেশসমূহের কোনো জাহাজ থেকে এই বর্জ্যগুলি আমাদের উপকূলে ফেলা হয়েছে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসক জানালেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। যারা এখানে এক্সপার্ট রয়েছেন তাদের সমন্বয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি, তারা হয়তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে। সৈকতের লাইফগার্ড কর্মীরা জানান, সোমবারও সৈকতে ভেসে এসেছে 5টি মৃত কচ্ছপ। এ নিয়ে মৃত কচ্ছপের সংখ্যা দাঁড়ালো 25-এ, আর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে 115টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। এ সময় খেলার চেয়ে ফিটনেস ধরে রাখার উপর বেশি জোর দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ। কবে ক্রিকেট ফিরবে তা নিয়ে আছে চরম অনিশ্চয়তা। টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় 4 দেয়ালের মাঝে আটকা। এমন অবস্থায় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে ভিডিও কনফারেন্সে নিয়মিত কথা বলেছেন রাসেল। দুপুর 1টায় শুরু হওয়া প্রধান কোচের এই ভিডিও কনফারেন্সে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেন। এ নিয়ে তৃতীয়বার তিনি খেলোয়াড়দের নানা পরামর্শ দিলেন। লম্বা সময় খেলার বাইরে থাকায় হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। অনেকেই অনুশীলনে ফিরতে আবেদন করেছেন বিসিবিতে, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিজ উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিক, তাসকিন, সাইফুদ্দিনরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াকের ইউনিট প্রধান ডাক্তার মিলনের ছত্রছায়ায় গড়ে তোলেন অনিয়মে স্বর্গরাজ্য। রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতারণার জাল ছড়িয়েছেন ব্যাংকিং সেক্টরেও। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের একের পর এক কেলেঙ্কারি। সবই জানত মন্ত্রণালয়, দাবি অধিদপ্তরের। এখনই মন্তব্য নয় বললেন সচিব। মানুষের আতঙ্ক কমায় কমেছে পরীক্ষা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে একদিনে 39 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।